আজকের অনলাইন ক্লাস যারা দেখছেন এবং স্নাতক শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজ স্নাতক দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, সাহিত্যক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন গুরু। গুরু দিয়েই হোক শুরু। সাহিত্যক্ষেত্রে বাংলা সাহিত্য আকাশে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর বৈশ্বিক কবি, কবিগুরু, নানা উপাধিতে তিনি অভিষিক্ত। আজকের বাংলা সাহিত্য যতখানি অগ্রসর, রবীন্দ্রনাথ ঠাকুর না জন্মালে ততখানি অগ্রসর হতে পারত কিনা সন্দেহ রয়ে গেছে। বিজ্ঞজনরা বলেন রবীন্দ্রনাথের হাতেই বাংলা সাহিত্যের এতখানি বিকাশ। কবিগুরু কবিতা ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বাক্ষর যেমন রেখেছেন, তেমনই সাহিত্যের অন্যান্য শাখায় তিনি তার দক্ষতার প্রমাণ রেখেছেন, অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন বলাই বাহুল্য। স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের বলছি, তোমরা ঐকতান কবিতাটি পড়লে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। তিনি সাহিত্যের যে শাখায় বিচরণ করেছেন সেখানেই তিনি সফল হয়েছেন। তিনি কবিগুরু নামেও উপাধি পেয়েছেন। এটি বাংলা সাহিত্যে এক বিশাল অবদান। তিনি সাহিত্যে নোবেল পেয়েছেন। আমরা জানি গীতাঞ্জলিতে তিনি 1913 সালে নোবেল পেয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে তোমাদের সম্যক জানা থাকলেও আজকের ক্লাসে পুনরায় সেসব আলোচনা করা দরকার বলে কিছু বলে নিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মদিনে কাব্যগ্রন্থে 1348 বঙ্গাব্দে ঐকতান কবিতাটি প্রকাশিত হয়। এর আগে 1347 খ্রিস্টাব্দে বঙ্গাব্দে কবিতাটি প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তিনি প্রথম কাব্য বনফুল রচনা করেছেন 15 বছর বয়সে। তার শেষ কাব্য জন্মদিনে। এই জন্মদিনে কাব্যগ্রন্থে ঐকতান কবিতাটি ঠাঁই পায়। তো ঐকতান কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আর একটু বলে নিই। আমি বলেছি যে সাহিত্যের সকল শাখায় তিনি সদরূপে বিচরণ করেছেন এবং সফল হয়েছেন। বাংলা ছোট গল্পের তিনি বাংলা আধুনিক ছোট গল্পের তিনি জনক। তার গল্পগুচ্ছে প্রায় 200-র মতো ছোট গল্প, 4টি খণ্ডে গল্পগুচ্ছ মুদ্রিত হয়েছে।
জীবনভিত্তিক সাহিত্য রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর দক্ষতা অসামান্য। এছাড়া তিনি উপন্যাস লিখেছেন। শেষের কবিতা আমরা একটি রোমান্টিক উপন্যাস হিসেবে জানি, অসাধারণ একটি উপন্যাস। এছাড়াও তিনি ঘরে বাইরে, গোড়া ইত্যাদি উপন্যাস লিখেছেন। তিনি লিখেছেন বাংলা নাটক, তিনি লিখেছেন গান। একাধারে তিনি সাহিত্যের সবকটি শাখায় অত্যন্ত পারঙ্গম। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে সোনার তরী, চিত্রা, বলাকা, মানসী, কল্পনা, খনিকা ইত্যাদি। তো আসি ঐকতান কবিতায়। জন্মদিনে কাব্যগ্রন্থে তোমরা জন্মদিনে কাব্যগ্রন্থ থেকেই ঐকতান কবিতাটি নেওয়া হয়েছে বলেছি আমি। তো ঐকতান কবিতা তিনি লিখেছেন একেবারে বলা যায় যে অশীতিপর বৃদ্ধ কবি সারা জীবন সাহিত্য সাধনায় ব্যস্ত থেকেও তার অপূর্ণতার কথা, তার সীমাবদ্ধতার কথা তিনি অকপটে জ্ঞানের দীনতা স্বরূপ প্রকাশ করেছেন ঐকতান কবিতা। তো আমরা ঐকতান কবিতার শুরুতেই বলি, কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতা আলোচনা করার পূর্বে আমাদের জানা উচিত কবিতা কাকে বলে, সাহিত্য কাকে বলে, এগুলো জানা উচিত। সাহিত্য সম্পর্কে একটু বলি। নিজের কথা, পরের কথা, এমনকি বাহ্য জগতের কথা সাহিত্যিকের মনোবিনায় যে সুরে ঝঙ্কৃত হয় তাকেই বলে সাহিত্য। হ্যাঁ, সেই সাহিত্য অবশ্যই শিল্প মানসম্মত। তো এরপরে কবিতার কথা বলি। তোমরা কি কবিতার সংজ্ঞা জানো? কবিতার সংজ্ঞা নানা কবি, নানা গবেষক নানাভাবে দিয়েছেন। সংস্কৃত পণ্ডিতজ্ঞ ব্যক্তিগণও কবিতার সংজ্ঞা দিয়েছেন। কবিতা হচ্ছে ব্যক্তিগত ভাবোচ্ছ্বাসের ছন্দবদ্ধ প্রকাশ। আর ইংরেজ কবি কোলরিজ বলেছেন, অপরিহার্য শব্দের অনিবার্য ছন্দবদ্ধ যে প্রকাশ তাকে কবিতা বলে। তো ঐকতান কবিতার শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত নানগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদীগিরি, সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। বিপুলায় পৃথিবী সম্পর্কে কবির খুবই কম জানা। বিস্তৃত জ্ঞান আহরণ করে জীবনের উপান্তে দাঁড়িয়ে কবির হিসেব নিকেশের পালা। সেখানে তিনি হিসাব মিলাতে গিয়ে দেখেছেন তার জ্ঞানের অপূর্ণতার কথা, তার জ্ঞানের সীমাবদ্ধতা, তার এই যে আক্ষেপ, এই আক্ষেপ থেকেই তিনি এই কবিতাটি রচনা করেছেন।
তিনি বলেছেন যে কত না জীব, কত না অপরিচিত তরু তার অগোচরেই রয়ে গেল, আর তিনি কোনো এক সংকীর্ণ গৃহকোণে পড়ে আছেন। এ কারণেই তিনি বলেছেন যে বিপুল আয়ু পৃথিবী তিনি কতটুকুই বা জানেন। সেই খুবে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে, যেতে পাই চিত্রময় বর্ণনার বাণী। পুরাইয়া আনি জ্ঞানের দীনতায় আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধন। তিনি জ্ঞানের দীনতা পূরণ করার জন্যে নানা পৃথিবীর নানা জায়গা থেকে তিনি জ্ঞান আহরণ করেছেন এবং ভিক্ষালব্ধ ধন হিসেবে তাকে আখ্যা দিয়েছেন। তারপরেও তিনি তার জ্ঞানের যে আক্ষেপ, তার যে সুরের অপূর্ণতা, সেটি বারবার এই কবিতার প্রতিটি পংক্তিতে বলে গেছেন। তিনি বলে গেছেন, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র হয় পথে, হয় নাই সে সর্বত্রগামী। কৃষাণের জীবনের শরিক যেজন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগে কান পেতে আছে। জন্মগতভাবেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন, বড় পরিবারে জন্মগ্রহণ করেছেন। সে কারণে তিনি একটি আলাদা পরিবেশে বড় হয়েছেন, বিচিত্র পরিবেশে যাওয়ার তার সুযোগ হয়নি। এই যে অপূর্ণতা, সেটিকে পূর্ণ করার জন্যে তিনি কোনো এক মহৎ কবির প্রত্যাশা করেছেন। এই কবিতায় আমরা পড়ব। তো তার এই আক্ষেপের কথা তিনি তার আরেকটি কবিতায় প্রকাশ করেছেন। দৃষ্টিভঙ্গির দিক থেকে সেই কবিতাটি আমি পাঠ করছি তোমাদের সামনে। বহুদিন ধরে বহু ক্রুশ দূরে বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। এটিও রবীন্দ্রনাথের কবিতা, কবিতার নাম একটি শিশির বিন্দু। এই যে দৃষ্টিভঙ্গির যে দীনতা, সেটি এই কবিতায় তিনি প্রকাশ করেছেন। বিশাল জ্ঞানের ভাণ্ডার রবীন্দ্রনাথের, আমরা জানি সাহিত্যে তার অবদান কম নয়। তারপরেও এই যে সাহিত্যের ঐকতান সুরের প্রত্যাশা তিনি করেছেন। ঐকতান কবিতার নামকরণেই কবিতাটির মূল কথা নিহিত আছে। ঐকতান মানে হচ্ছে তানের অর্থাৎ সম্মিলিত সুর। সম্মিলিত সুরের যে অপূর্ণতা, অর্থাৎ তিনি বলেছেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার সুরে, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে এখনই তখনই। এই যে তিনি বলেছেন, তারপরেও তিনি দেখেছেন যে এদেশের তাঁতি, জেলে, কামার, কোমর এবং সাধারণ মানুষের যে কথা, সেই কথা তার কবিতায়, তার সাহিত্যে তেমন করে ফুটে ওঠেনি। এই বিষয়টি তিনি বোঝাতে চেয়েছেন। এবং এই যে সর্বস্তরের মানুষের কথা, সর্বস্তরের জনমানবের কথা, সর্বস্তরের জনপদের কথা তিনি তার কবিতায় তুলে আনতে পারেননি। মৃত্যুর উপান্তে দাঁড়িয়ে এই উপলব্ধি থেকেই তিনি এই কবিতাটি লিখেছেন। এবং এই যে সকল জীবনের সর্বপ্রকার জীবনের যে সমন্বয়, সেটিকেই তিনি ঐকতান হিসেবে প্রকাশ করতে চাইছেন। সে কারণেই তিনি তার ঐকতান কবিতায় এক পর্যায়ে বলেছেন
এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি। রসে পূর্ণ করে দাও তুমি অন্তরে যে উচ্চতার আছে আপনারই, তাই তুমি দাও দাও তো উদ্বারী। সাহিত্যের ঐকতান সঙ্গীত সবাই একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনে। সেই মহৎ কবির কথা আমি বলছিলাম মাঝখানে তোমাদেরকে। সেই মহৎ কবির প্রত্যাশায় কবি দিন গুনছেন এবং সাহিত্যের ঐক্যতান সভায় একতারাকেও তিনি ঠাঁই দিতে বলেছেন। অর্থাৎ সকল রকমের মানুষ নিয়েই সারা পৃথিবী পরিপূর্ণ এবং জীবনের সার্থকতা, জীবনের জানার যে পরিধি কবির, সেটি তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন তিনি সর্বস্তরের মানুষের কথা কবিতায় নিয়ে আসতে পারবেন। সেই কারণেই একজন মহৎ কবির প্রত্যাশা করেছেন এই কবিতা। তো স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আছি সবসময় তোমাদের সঙ্গে। এই করোনাকালে খুব ভয়াবহ দেশের অবস্থা, বলা হয়েছে যে প্যান্ডামিক সিচুয়েশান। এই সিচুয়েশনে তোমরা ঘরে থাকবে, সেফ থাকবে, নিরাপদে থাকবে, আর অনলাইন ক্লাসগুলো ফলো করবে। তাহলে তোমাদের পড়াশোনার যে ব্যাঘাত হয়েছে সেটি থেকে আশা করছি তোমরা মুক্তি পাবে। এবং আমি তোমাদের বাংলা স্যার মেহেদি হাসান সবসময় তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। তোমাদের পাশে আছি। ভালো থাকো, সেফ থাকো, নিরাপদ থাকো।